বিকাশ কর্মীকে কুপিয়ে 16.5 লাখ টাকা ছিনতাই। জানাবো ভবিষ্যৎ কি, আওয়ামী লীগ কর্মীরা দিশেহারা। একজন কেন্দ্রীয় নেতা বলেন, বাঁচবো নাকি মরবো এর কোনো গ্যারান্টি নাই, আপনি আছেন দল নিয়ে। কাদের নির্দেশে ছাত্র জনতার উপর গুলি, জানালেন আরপিএমপির এসআই। এবং সর্বশেষ জানাবো শিক্ষককে ঘুষের 7.5 লাখ ফেরত দিতে বাধ্য করলেন শিক্ষার্থীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিকাশ কর্মীকে কুপিয়ে 16.5 লাখ টাকা ছিনতাই। পটুয়াখালীর বাউফলে 2 বিকাশ কর্মীকে কুপিয়ে 16,50,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশ কর্মী মামুন ও হিরণ দুপুরে পটুয়াখালী থেকে মোটরসাইকেল যোগে বাউফল যাচ্ছিলেন। পথে নওমালা ও দাসপাড়া সীমান্ত এলাকায় পৌঁছালে 5 অস্ত্রধারী মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে 16,50,000 টাকা ছিনিয়ে নেন তারা। খবর পেয়ে বাউফল ও দশমিনা থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকা থেকে ছিনতাইকারী দুজনকে আটক করা হয়। ভবিষ্যৎ কি, আওয়ামী লীগ কর্মীরা দিশেহারা। একজন কেন্দ্রীয় নেতা বলেন, বাঁচবো নাকি মরবো এর কোনো গ্যারান্টি নেই, আপনি আছেন দল নিয়ে। সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা এক অর্থে উধাও হয়ে গেছেন। আত্মগোপনে থেকে সম্পাদক মণ্ডলীর এক নেতা BDNews24.com-কে বলেছেন, আগে বাঁচা মরা পরে রাজনীতি। এ যেন আকাশ থেকে মাটিতে পতন। অথচ 2 মাস আগেও রাজনীতিতে ছিল দলটির একচেটিয়া দাপট। প্রবল গণ আন্দোলনের ক্ষমতা হারিয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ, সদ্য সাবেক হয়ে যাওয়া মন্ত্রী, সংসদ সদস্যদের রিমান্ডে নেওয়া, আদালতে আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে না পারা, এমন সব ঘটনা এখন ঘটছে। টানা 15.5 বছর ক্ষমতায় থাকার পর সরকারি চাকরিতে কোটা নিয়ে 36 দিনের এক আন্দোলনে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। সব মিলিয়ে বিপর্যয়ে পড়ে গেছে বাংলাদেশ স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা দলটি। প্রথমবারের মতো আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হওয়া দলটির আত্মগোপনে থাকার শীর্ষ নেতারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কাছে কোনো দিক নির্দেশনা পাঠাননি 2 সপ্তাহে। বেপরোয়া হামলার মুখে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে। নেতাকর্মীরা পলাতক, একসঙ্গে বসার মতো কার্যালয় নেই বললেই চলে। প্রায় সবগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরাও ছিন্ন বিচ্ছিন্ন, পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ার পরেও গোপালগঞ্জ ছাড়া তারা রাজপথে সেভাবে সক্রিয় হতে পারছেন না কোথাও। একজন পুরনো রাজনীতিবিদ বলেছেন, 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরও বিরুদ্ধ পরিবেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আর রাজপথে তৎপরতা এভাবে পুরোপুরি থমকে দাঁড়ায়নি। অবশ্য দলের এক সাংগঠনিক সম্পাদক BDNews24.com-কে বলেছে, তারা আশা ছাড়ছেন না, আর অতীতের অভিজ্ঞতায় তারা এই আশা করেন। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরেও দেশে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর নাম বহু বছর কেউ মুখে আনতে পারত না। জাতীয় 4 নেতা সহ বহু মানুষকে হত্যা করা হয়েছে, অনেককে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছে, কিন্তু পরে আবার ঘুরে দাঁড়িয়েছে, এবারও দাঁড়াবে। এই আওয়ামী লীগ নেতা দেশে আছেন, কিন্তু নিজের নিরাপত্তার কথা ভেবে নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন। একের পর এক মামলা। গত 14 আগস্ট আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাইয়ের সংঘাতে মৃত্যুর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার কথা বলেন। সেদিনই শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের আবেদন জমা পড়ে এবং সেই আবেদন প্রসিকিউশন শাখা গ্রহণও করে। শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় ফিরে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের যে উদ্যোগ নেন, সে সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই ট্রাইব্যুনালের রায়ের পর চূড়ান্ত বিচার শেষে 71-এর খুনি বাহিনী আলবদর ও পরে জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকা মতিউর রহমান নিজামী, আলিয়া হোসেন, মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান, মীর কাশেম আলী ও রাজাকার বাহিনীর সদস্য আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়েছে। দল হিসেবে জামাতের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আইনে সংগঠনের সাজা সুনির্দিষ্ট না থাকায় সেই উদ্যোগ আর এগোয়নি। আওয়ামী লীগ সরকার আইন সংশোধনের আশ্বাস দিয়েও আর উদ্যোগ নেয়নি। স্পষ্টত সরকার পতন আন্দোলনের সময় মৃত্যুকে অন্তর্বর্তী সরকার গণহত্যা হিসেবে দেখাতে চাইছে। ট্রাইব্যুনালে অভিযোগ করার আগের দিন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো হত্যা মামলা হয়। কোটা
আন্দোলন চলার মধ্যে ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে এক দোকান মালিকের মৃত্যুর ঘটনায় এই মামলা গ্রহণ করে তদন্তের আদেশ এসেছে। এরপর ঢাকায় একাধিক নারায়ণগঞ্জ, বগুড়া, রংপুর, নাটোর, জয়পুরহাট সহ বিভিন্ন জেলায় হত্যা মামলা হয়। ঢাকায় হয়েছে একটি অপহরণ মামলাও। এসব মামলার ঘটনায় আওয়ামী লীগ থেকে কোনো বক্তব্য আসছে না। 14 আগস্ট সজীবজের জয়ের মাধ্যমে শেখ হাসিনা একটি বিবৃতি দিলেও এসব মামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই তার। ক্ষমতাচ্যুত দলটির সেই সাংগঠনিক সম্পাদক অবশ্যই এসব মামলাকে পাত্তা দিচ্ছে না। তিনি বলেন, নেত্রী এরশাদ আমলে জেল খেটেছেন, 1-11-তেও জেল খেটেছেন। মামলা হামলা করে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না। নেত্রী জামায়াতের বিচার করেছেন, এখন সুযোগ বুঝে তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা হচ্ছে। তবে সময় মতো নেতাকর্মীরা ঘুরে দাঁড়াবে, সব ষড়যন্ত্র রুখে দেবে। কিন্তু এই মুহূর্তে দলের কোনো তৎপরতা নেই কেন? এই প্রশ্ন আত্মগোপনে থাকা সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম BDNews24.com-কে বলেন, নেত্রী আমাদের কোনো দিক নির্দেশনা দিয়ে যাননি, করণীয় কিছু বলেন। দলের দায়িত্ব কে পালন করবে এমন প্রশ্নে তিনি বলেন, কোনো নির্দেশনা নেই। ছিন্ন ভিন্ন দল। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতন আন্দোলনের রূপ নেওয়ার দ্বিতীয় দিনে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তাকে সরকার প্রধানের দায়িত্ব ছেড়ে দেশ ত্যাগ করতে 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ পাননি। সেদিন সরকার পতনের দাবিতে মার্চ ফর ঢাকা কর্মসূচির ডাক দিয়েছিল কোটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগের রাতে কারফিউ জারি করা হয়। পরদিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হতে দেয়নি পুলিশ। যাত্রাবাড়ি থেকে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, তবে উত্তরায় মানুষের জমায়েত হয়। এর মধ্যে বার্তা আসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তখনই ইঙ্গিত আসে সরকারের পতন হয়ে গেছে। সেনাপ্রধান বিকেল 3:45 এসে জানান, প্রধানমন্ত্রী পদ ছেড়েছেন শেখ হাসিনা, দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠন হবে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, দলের নেতাকর্মী, এমনকি সমর্থকদের বাড়িতে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ শুরু হয়ে যায়। একটি হোটেলে আগুন, নিহত হন 24 জন, কোনো বাড়িতে 7 জন, কোথাও 6 জন, কোথাও 3 জন বা কোথাও 4 জনের মৃত্যুর খবর আসে। ধানমন্ত্রী 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন পুড়িয়ে দেওয়া হয়েছে। সারা দেশে তার যত ভাস্কর্য, মুরাল আছে সেগুলো সিংহভাগই ভেঙে দেওয়া হয়েছে। এই গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ আওয়ামী লীগকে বহু বছর পিছিয়ে দিয়েছে বলেও মনে করছেন দলের নেতাকর্মীরা। দলীয় সভাপতিতে ক্ষমতা ছাড়তে বাধ্য করার প্রতিবাদে সোচ্চার কেবল গোপালগঞ্জ, সেখানে বড় বড় জমায়েত হচ্ছে। এর বাইরে আওয়ামী লীগ অধ্যুষিত কিছু এলাকায় মিছিলের খবর এসেছে। 36 দিনের এক আন্দোলনের 15.5 বছরের দাপুটে শাসনের অবসানের পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় টানা কয়েকদিন কথা বলেছেন, কিন্তু এক দিন তার এক ধরনের বক্তব্যে কর্মীদের বিভ্রান্তি আরো বেড়েছে। শেখ হাসিনা ভারতে যাওয়ার পর বিবিসিকে জয় বলেন তার মা আর রাজনীতিতে আসছেন না। সেদিন তিনি বলেন, আমাদের পরিবারের বিরুদ্ধে 3 বার কু হলো, সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমাদের মা বাদে আমরা সবাই তো অনেকদিন ধরে বিদেশে আছি, এখানে আমরা সেটেলড, অভ্যস্ত। আমাদের এখনকার জীবনে কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। হামলার মুখে সারা দেশে পালিয়ে বেড়ানো নেতাকর্মীরা জয়ের এই বক্তব্য আরো হতাশ হয়ে পড়েন। পরে অবশ্য জয় বলেছে তিনি রাজনীতিতে আসতে এবং দলের নেতৃত্ব নিতে প্রস্তুত। নির্বাচন দিলেই শেখ হাসিনা দেশে ফিরবেন, তিনি ভারত যাওয়ার আগে পদত্যাগ করেননি, ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, আগামী অন্তত 10 বছরের জন্য আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে। কাদের নির্দেশে ছাত্র জনতার উপর গুলি, জানালেন RPMPর SI। রংপুর মেট্রোপলিটন পুলিশের এক উপপরিদর্শক ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় শুরু করে। বিকেল 4:30টার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI মসনু। স্ট্যাটাসে দাবি করা হয়েছে, গত 19 জুলাই রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিজেই রাইট কার্ড দিয়ে ছাত্র জনতার উপর গুলি ছোড়েন, কিন্তু এখনো পর্যন্ত হওয়া 5টি মামলায় তাদের নাম না আসায় ক্ষোভ প্রকাশ করেন এই পুলিশ সদস্য। SI মসনুর ফেসবুক আইডির নাম মিশির আলী। সেই আইডি থেকে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে লেখেন, প্রিয় সাংবাদিক, আইনজীবী ভাই, প্রতিদিন কোর্টে মামলা হচ্ছে। সিটি বাজারের সামনে যেখানে গুলি করেছে রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, ডিসি রংপুরের নেতৃত্বে জেলা পুলিশের রায়ত টিম। আর মামলা হচ্ছে যারা ঘটনাস্থলে ছিল না। স্ট্যাটাসে উল্লেখ করা হয়, এত ফুটেজ, এত মিডিয়া কাভারেজ থাকতে এটা করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আপনাদের কাছে অনুরোধ, বৈষম্য বিরোধী মনোভাবাপন্ন অধস্তন্ত্রের বিরুদ্ধে মামলা হওয়ার এই বিষয়টি মানবিকভাবে প্রকাশ ও প্রচার করবেন। স্ট্যাটাসে আরো লেখা হয়, ঈশ্বর ক্ষমতাশালী, এসপি, ডিআইজি, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এরাও প্রভাবশালী ও প্রতাপশালী হওয়ার কারণে ঘটনাস্থলে উপস্থিত থেকে গুলি করেও মামলা থেকে অব্যাহতি পায়, আর আমরা ঘটনার দিন ডিউটিতে না থেকেও মামলার হয়রানির শিকার হচ্ছি। এই ফেসবুক পোস্ট রংপুর জেলা ও মহানগর পুলিশের মিডিয়া সেলে শেয়ার করেন SI মসনু। এরপর থেকে পোস্টটি নিয়ে ব্যাপক তোলপাড় চলছে রংপুরে।
ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে এসআই মজনুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আমার বক্তব্য নিজের ফেসবুক আইডিতে দিয়েছি। শত শত ফুটেজ আছে আমার কাছে। গত 19 জুলাই সিটি বাজার এলাকায় ছিল জেলা পুলিশের পোশাকধারীরা, অথচ তাদের নামে মামলা হচ্ছে না। সেখানে মেট্রোপলিটন পুলিশের কেউ ছিল না। এ ব্যাপারে জানতে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো ফেসবুক পোস্ট তার চোখে পড়েনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।